যে স্ত্রীকে অশুভ বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল ৭ বছর পর সেই আইএস হয়ে স্বামীর ঝুপড়িতে পৌঁছাল। বন্ধুরা, এই সত্যি কাহিনী উত্তরপ্রদেশের আজমগড় জেলার, যেখানে একটা ছোট্ট গ্রামের কিনারে নদীর পাশে বানানো একটা খড়ের ঝুপড়ি দাঁড়িয়েছিল। কখনো এই ঝুপড়িতে নতুন নতুন বিয়ের মিষ্টি আশা বসানো হয়েছিল, স্বপ্ন সাজানো হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তিরস্কার, চাপ এবং তিক্ততা সেই আশাগুলোকে খালি করে দিয়েছিল। এই ঝুপড়িতে থাকত মোহন, একটা পরিশ্রমী এবং সৎ যুবক, যে জীবনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রাখত, কিন্তু প্রত্যেক চেষ্টার পর আরও বেশি ভেঙে পড়ত যেত। তার ছোটমোটো ব্যবসা কখনো কিছুটা চলতে শুরু করত, কখনো হঠাৎ পুরোপুরি বন্ধ হয়ে যেত। ঋণের বোঝা, লাগাতার ক্ষতি এবং পুরনো মামলাগুলো তাকে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে দিয়েছিল। মোহনের মা এই ঝুপড়ির সবচেয়ে প্রভাবশালী এবং কঠোর কণ্ঠস্বর ছিল। বয়স বাড়ার সাথে তার বিশ্বাস এবং কট্টরতা আরও গভীর হয়ে যেত। তার জন্য প্রত্যেক খারাপ ঘটনার কারণ আগে থেকে নির্ধারিত ছিল, এবং যখন থেকে সরিতা এই বাড়িতে বউ হয়ে এসেছিল, মায়ের চোখে সেই সব সমস্যা, সব ক্ষতির মূল হয়ে উঠেছিল। যখন থেকে এই মেয়ে আমাদের বাড়িতে এসেছে, তখন থেকে কিছুই ঠিক চলছে না। এই বাক্য প্রত্যেক দিন বাড়ির মাটির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত, যেন কোনো অভিশাপ। সরিতা সব কিছু চুপচাপ শুনত, প্রত্যেক তিরস্কার, প্রত্যেক অভিযোগ, প্রত্যেক ঠান্ডা এবং তিরস্কার ভরা চোখ, কিন্তু সে কখনো মুখ থেকে উত্তর দেয়নি। সে সকালে সবার আগে উঠত, পুরো বাড়ি সামলাত, শাশুড়ির প্রত্যেক দরকারের খেয়াল রাখত, সেবা করত এবং মোহনের জন্য উৎসাহ হয়ে দাঁড়াত। তার পুরো বিশ্বাস ছিল যে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, পরিশ্রম নিশ্চয়ই রং আনবে এবং এই ভিত্তিহীন অভিযোগগুলো নিজে নিজে মুছে যাবে। কিন্তু কিছু চিন্তা সময়ের সাথে বদলায় না, বরং আরও বেশি বিষ হয়ে যায়। একদিন সেই খবর এলো যা বাড়ির শেষ আশাও ছিনিয়ে নিল। পূর্বপুরুষের সেই শেষ জমির মামলা পুরোপুরি হেরে গেল। সেই জমি যাকে শেষ সহায় মেনে মোহন নিজেকে কোনো রকম সামলে রেখেছিল, এখন চিরকালের জন্য হাত থেকে বেরিয়ে গেছে। যখন মোহন সন্ধ্যায় বাড়ি ফিরল, তখন তার চালে শুধু ক্লান্তি নয়, পুরো হাড় ঝলকাচ্ছিল। সে মায়ের দিকে তাকালো, কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ গলাই আটকে গেল। মা সব বুঝে গেল, এবং সেই মুহূর্তে তার সব ধৈর্য ভেঙে ছড়িয়ে পড়ল। দেখলে তো? না। তার কণ্ঠে রাগ এবং দুঃখ দুটোই ছিল। আমি আগে থেকে বলতো, এই মেয়ে আমাদের বাড়ির জন্য অভাগ্যন, অশুভ। সরিতা চুপচাপ কোণে দাঁড়িয়েছিল, তার চোখ নিচু ছিল, কিন্তু হৃদয় জোরে জোরে ধরকাচ্ছিল। মায়ের কণ্ঠ আরও জোরে হলো, আজ সব ফায়সালা হয়ে যাবে, হয় এই থাকবে এই বাড়িতে, নয়তো আমি থাকব। ঝোপড়িতে ঘন নীরবতা ছড়িয়ে পড়ল। দিয়ের শিখা টলমল করতে লাগল। মোহনের মাথা নিজে নিজে নিচু হয়ে গেল। সে ভালো করে জানত যে এই সব ভুল। সে জানত যে সরিতা কোনো অপরাধ করেনি, কিন্তু সেই মুহূর্তে মায়ের সামনে দাঁড়ানোর সাহস তার মধ্যে বাকি ছিল না। এবং সেই দুর্বলতার কারণে সে সেই শব্দগুলো বলে দিল, যা কোনো স্ত্রীর জীবনভর না শোনা উচিত। সরিতা, তুমি এখান থেকে চলে যাও। সরিতা তার দিকে তাকালো। সেই চোখে অবাকতা নয়, শুধু গভীর দুঃখ এবং ভাঙন ছিল। মা এগিয়ে এসে কঠোর স্বরে বলল, এক্ষুনি এবং চিরকালের জন্য। কয়েক মুহূর্ত সরিতা কিছু বলল না, তারপর খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি অশুভ নই, মোহন, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি দুর্বল। মোহনের চোখ ভরে এলো, কিন্তু সে চুপ ছিল। সরিতা ভিতরে গেল, তার কিছু কাপড় জড়ো করল। সে কিছু চাইল না, না সহায়, না সাফাই, না দয়া। দরজায় থেমে সে শুধু বলল, যেদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করলে, সেই দিন আমি ঠিক করেছি যে আমি আমার জীবন নিজের হাতে লিখব। এবং সেই ঘন অন্ধকারের রাতে ঝোপড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হল, এবং তার সাথে একটা স্ত্রীর নীরবতা এবং বিশ্বাসও চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। সেই রাতের পর সরিতার জীবনে দিন আর রাতের ফারাক মিটে গেল। রাস্তা সেই ছিল, আকাশ সেই ছিল, কিন্তু তার ভিতরে সব কিছু বদলে গেছে। যে ঝুপড়ি থেকে সে বেরিয়েছে, সেটা শুধু একটা বাড়ি নয়, সেটা তার ভরসা ছিল, তার সম্পর্ক ছিল, তার পুরো পরিচয় ছিল। এবং যখন সেটা এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া হলো, তখন সরিতার কাছে কাদার অধিকারও যেন ছিনিয়ে নেওয়া হলো। প্রথম রাত সে বাসস্ট্যান্ডের ঠান্ডা বেঞ্চে কাটিয়েছে। রাতের ঠান্ডা হাওয়া তার শরীরকে নয়, তার সাহসকে ছিঁড়ে দিচ্ছিল। চারপাশে লোক আসা যাওয়া করতে থাকল, কিন্তু কেউ জিজ্ঞাসা করল না যে এই যুবতী এত রাত গেছে, এখানে একা কেন বসে আছে। সরিতা নিজের সাথে প্রতিজ্ঞা করল যে সে কারো সামনে হাত পাতবে না। যদি জীবন তাকে একা ছেড়ে দিয়েছে, তাহলে সেও জীবনের সাথে একা লড়াই করবে। পরের সকালে সে শহরের দিকে চলে গেল। না কোনো ঠিকানা ছিল, না কোনো সহায়, শুধু একটা দৃঢ় সিদ্ধান্ত, পিছনে ফিরে না তাকানো। শহর তার জন্য একদম সহজ ছিল না। এখানে ভিড় ছিল,
শোর ছিল, সুযোগ ছিল, কিন্তু আপনত্ব কোত্থাও নয়। সে অনেক জায়গায় কাজ চাইল, অনেক জায়গায় তাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখা হলো। কোথাও বলা হলো অভিজ্ঞতা নেই, কোথাও বলা হলো একা মেয়েকে রাখা ঝুঁকি, তাহলে কোথাও না কিছু বলে অস্বীকার করা হলো। অবশেষে তাকে একটা ছোট্ট চায়ের দোকানে কাজ মিলল। মালিক শুধু বলেছিল, সততা এবং পরিশ্রম করবে তো টাকা পাবে। সরিতার এর থেকে বেশি কিছু চায়নি। সে সকালে তাড়াতাড়ি উঠত, দোকান পরিষ্কার করত, চা বানাত, গ্রাহকদের কথা এবং ফাজলামি শুনত এবং সন্ধ্যা পর্যন্ত পায়ে দাঁড়িয়ে থাকত। পা ফুলে যেত, হাত পুড়ে যেত, কোমর ব্যথা করতে লাগল, কিন্তু মনে একটা কণ্ঠ গুঞ্জন করে থাকত, আমি অশুভ নই। রাতে দোকান বন্ধ হওয়ার পর তার আসল লড়াই শুরু হতো। সে কাছের একটা সরকারি লাইব্রেরিতে যেত। প্রথম দিন তো শুধু ভিতরে গিয়ে বইগুলোকে দেখত। এত সব বই, এত সব দুনিয়া, সে একটা কোণে চুপচাপ বসে গেল। শুরুতে তাকে বোঝাই আসত না যে কি পড়বে। কিন্তু খবরের কাগজ পড়তে পড়তে তার চোখ একটা খবরে থেমে গেল। ইউপিএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা। ছবিতে কিছু মুখ ছিল, চোখে অসাধারণ আত্মবিশ্বাস। নামের সামনে লেখা ছিল আইএএস। সেই দিন প্রথমবার সরিতা তার দুঃখকে কোনো ইতিবাচক দিকে বদলাতে অনুভব করল। সে নিজেকে প্রশ্ন করল, যদি পরিস্থিতি কোনো মেয়েকে ভেঙে দিতে পারে, তাহলে কি সেই পরিস্থিতি তাকে আরও শক্ত করে দাঁড়াতে পারে না? সেই রাতে সে লাইব্রেরি থেকে প্রথম বই ইস্যু করাল। তারপর দ্বিতীয়, তারপর তৃতীয় এবং তারপর সিলসিলা চলতে লাগল। দিনে চায়ের দোকানে ঘটনা, রাতে বইয়ের সাথে বন্ধুত্ব, ঘুম দিন দিন কম হয়ে যেত, কিন্তু ইচ্ছা দিন দিন আরও পাকা হয়ে যেত। প্রথম বছর সে পরীক্ষা দিল এবং ব্যর্থ হল, দ্বিতীয় বছরও, তৃতীয় বছরও, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বছরও। প্রত্যেক ব্যর্থতার পর মোহন এবং শাশুড়ির শব্দ তার কানে গুঞ্জন করে উঠত, তোমার আসার পর থেকেই সব খারাপ হতে লাগল, এবং সেই শব্দগুলো তাকে পরের সকালে আবার বইয়ের সামনে বসিয়ে দিত। সে কখনো কাউকে বলেনি যে সে কে, কোথা থেকে এসেছে। লোক তাকে শুধু একটা পরিশ্রমী, চুপ এবং একাগ্র মেয়ে হিসেবে জানত, যে কখনো অভিযোগ করত না, কখনো ক্লান্তি দেখাত না। বছরের পর বছর কেটে গেল, তার পরনের পোশাক বদলে গেল, বলার লহজা বদলে গেল, চিন্তা বদলে গেল, কিন্তু চোখে সেই পুরনো দুঃখ আজও ছিল। শুধু এখন সেটা দুর্বলতা নয়, একটা অটুট শক্তি হয়ে উঠেছে। সপ্তম বছর এলো। পরীক্ষার শেষ ইন্টারভিউয়ের পর সে বাইরে বেরোল। তাহলে প্রথমবার তার হাত কাঁপছিল। সে জানত যে সে তার সবকিছু দাওয়ে লাগিয়েছে। যখন ফলাফল এলো, তাহলে সে চায়ের দোকানে কাজ করছিল। একটা ছেলে দৌড়ে এসে চাচালো, দিদি, তোমার নাম লিস্টে আছে। সরিতা খবরের কাগজ হাতে নিল, নিজের নাম দেখল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। সে কিছু বলল না, শুধু চুপচাপ বাইরে বেরিয়ে এলো। সেই সন্ধ্যায় প্রথমবার সে আকাশের দিকে তাকিয়ে হাসল। না গোলমাল ছিল, না শোর, শুধু একটা গভীর স্বস্তি ছিল যে সে হার মানেনি। সময় বদলে গেল, সরিতার পরিচয় বদলে গেল। এখন লোক তাকে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে দেখতে লাগল। এবং সেই সময়ে সেই গ্রামে মোহনের জীবন ঠিক সেখানে আটকে ছিল। সে এখন মজুরি এবং দিন মজুরির কাজ করত। মায়ের জেদ এবং তিক্ততা দিন দিন বাড়তে থাকল। ঝুপড়ি আরও জরাজীর্ণ হয়ে উঠেছে, যেন সময়ের শাস্তি ভোগ করছে। কখনো কখনো রাতে মোহন ঘুম থেকে চমকে উঠে বসত। তাকে মনে হতো যেন দরজায় কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কেউ থাকত না। সে চুপচাপ বাইরে বেরিয়ে আকাশ দেখত এবং নিজেকে বারবার জিজ্ঞাসা করত, আমি কি ভুল ছিলাম? সেই প্রশ্নের উত্তর তার কাছে কখনো আসেনি, শুধু অনুতাপ দিন দিন বাড়তে থাকল। কিন্তু কিছু সময় পর একটা সকালে গ্রামের হাওয়া সত্যিই আলাদা লাগছিল, যদিও কেউ ঠিকঠাক বুঝতে পারছিল না যে আখিরে জ্ঞান। সূর্য রোজের মতোই উঠেছে, সেই হালকা সোনালি রশ্মি কাঁচা রাস্তায় ছড়িয়ে পড়ছিল, কিন্তু সেই আলোয় আজ কিছু অনুচ্চারিত মিশেছিল। হাওয়া যখন গলি থেকে যাচ্ছিল, তাহলে শুধু ধুলো ওড়াচ্ছিল না, বরং যেন কোনো বড় পরিবর্তনের আহটও সাথে নিয়ে আসছিল। কাঁচা গলিতে লোক রোজের মতো তাদের কাজে ব্যস্ত ছিল। কোনো মেয়ে কলসিতে জল ভরে ফিরছিল, কোনো হ্যান্ডপাম্পে লাইনে দাঁড়িয়েছিল। কোথাও পশু তাড়িয়ে কেউ যাচ্ছিল, তাহলে কোথাও বুড়ো লোক খাটে রোদ পোয়াচ্ছিল। শিশুদের চাঞ্চল্যও ছিল, কেউ স্কুল ব্যাগ ঝুলিয়ে যাচ্ছিল, কেউ এখনও মায়ের শাড়ি ধরে দাঁড়িয়েছিল। জীবন সব সময়ের মতো আশা এবং ক্লান্তির মাঝে ঝুলছিল। সেই গলির শেষ প্রান্তে সেই পুরনো ঝুপড়ি দাঁড়িয়েছিল। মাটির দেওয়াল সময়ের মারে আরও দুর্বল হয়ে পড়েছে, ছাদ জায়গায় জায়গায় ঝুঁকে গেছে। সেটা এখন বাড়ি কম, সময়ের শাস্তি বেশি লাগছিল। মোহন সেই দিনও মজুরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছেঁড়া কামিজ, যাকে সে অনেকবার সেলাই করিয়েছে, ক্লান্ত হাত, যাতে পরিশ্রমের গভীর রেখা উঠে এসেছে, এবং চোখে সেই পুরনো বোঝা, যা বছরের পর বছর নামতে চাইছে না।
সে চুপচাপ পুরনো চপ্পল পরছিল। ভিতরে মা বসে কিছু বকবক করছিল, কখনো ভগবানকে স্মরণ করত, কখনো ভাগ্যকে গালি দিত। ঝুপড়ির ভিতর বাইরে একই উদাসীনতা ছড়িয়েছিল। মনে হতো যেন জীবন সেখানে থেমে গেছে, যেখানে বছর আগে একটা দরজা বন্ধ হয়েছিল এবং কেউ তাকে আবার খোলার সাহস করেনি। তখন দূর থেকে গাড়ির আওয়াজ এলো। শুরুতে কেউ বেশি মনোযোগ দেয়নি। গ্রামে কখনো কখনো কোনো জিপ বা ট্র্যাক্টর যায়, কিন্তু আজ আওয়াজগুলো বেশি ছিল, লাগাতার এবং কাছে আসছে। যখন শোর বাড়ল, তাহলে লোক গলির মোড়ে থেমে গেল। কেউ মাথা তুলে দেখল, কেউ হাতের আড়াল থেকে দূর ঝাঁকাল। সরকারি গাড়ি, সাদা রঙের চকচকে জিপ, এবং তাদের সাথে সেই কঠোর ব্যবস্থা যা এই গলিতে সাধারণ দিনে কখনো দেখা যায় না। এখানে কে আসছে? কেউ ধীর কণ্ঠে জিজ্ঞাসা করল। কয়েক মুহূর্তে পুরো মহল্লা সেই দিকে তাকাতে লাগল। কথা থেমে গেল, পা থেমে গেল, জিপগুলো এসে থামল। ধুলোর ধোয়া উঠল এবং ধীরে ধীরে বসে গেল। দরজা খুলল এবং গাড়ি থেকে যে নামল সেটা পুরো পরিবেশকে যেন স্থির করে দিল। সরিতা কিন্তু এটা সেই সরিতা নয় যে কখনো মাথা নিচু করে চোখ নিচু রেখে চলত। এটা একটা পুরোপুরি আলাদা নারী ছিল। সোজা চাল, আত্মবিশ্বাস ভরা পা, স্থির চোখ, যাতে না ঘাবড়ানি ছিল না সংকোচ, এবং মুখে সেই শান্ত আত্মবিশ্বাস যা শুধু লম্বা এবং কঠিন লড়াইয়ের পর আসে। সে চারদিকে চোখ ঘোরাল। গলি, লোক, পুরনো বাড়ি, প্রত্যেক মুখ কোথাও না কোথাও পরিচিত ছিল, কিন্তু সবকিছু খুব দূরের কোনো পূর্বজন্মের মতো লাগছিল। লোক ফিসফিস করতে লাগল, এটাকে কোনো বড় অফিসার লাগছে, এত গাড়ি না আসেনি। সরিতা তার টিমের দিকে তাকালো এবং শান্ত কিন্তু অধিকারপূর্ণ স্বরে নির্দেশ দিতে লাগল। তার কণ্ঠে না কঠোরতা ছিল, না দেখাবো, শুধু সেই স্বাভাবিক অধিকার ছিল যা পথ থেকে নয়, নিজের কর্ম এবং ভরসা থেকে আসে। সেই সময় মা ঝুপড়ির বাইরে এলো। যেই তার চোখ সরিতার উপর পড়ল, সে থমকে গেল। হৃদয় তুরন্ত চিনে নিল, কিন্তু মন অস্বীকার করল। না, এটা কিভাবে সম্ভব? সে নিজেকে বকবক করল, যেন সত্যকে স্বীকার করতে ভয় পাচ্ছে। তখন সেই লোকটি এগিয়ে এলো, সেই লোক যে বছর আগে জমিতে কবজা করে নিয়েছে, যার কারণে মোহনের মামলা হেরে গেছে, যার সামনে মোহন কখনো বলতে পারেনি। সেই লোক অহংকার করে দাঁড়ালো। তার কণ্ঠে সেই পুরনো অহংকার ছিল। এখানে কেন এসেছ? এটা আমাদের জমি। সরিতা তার দিকে তাকালো, চোখ ঠান্ডা কিন্তু স্পষ্ট, কোনো ভাব ছাড়া। কাগজাত দেখান, সে শান্ত স্বরে বলল। লোক হেসে উঠল। তুমি কে হাও জিজ্ঞাসা করার? সরিতা পকেট থেকে তার অফিসিয়াল পরিচয়পত্র বের করল এবং এগিয়ে দিল। সেই মুহূর্তে লোকের হাসি হাওয়াই জমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি এই জেলার দায়িত্বশীল আইএএস অফিসার। সরিতা খুব শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। এবং আপনি এখন সরকারি কাজে বাধা দিচ্ছেন। লোকে হট্টগোল শুরু হলো, ফিসফিসানি জোরে হলো। সেই লোকের রং পুরোপুরি উড়ে গেছে। সেই মুহূর্তে তার চোখ আবার সরিতার মুখে থেমে গেল। কয়েক সেকেন্ড কাটল, তারপর তার কণ্ঠ টলমল করল। মুখ থেকে আর শব্দ বেরোল না। সত্য ধীরে ধীরে সামনে আসছিল, এবং সে সেটা থেকে পালাতে পারছিল না। পিছনে দাঁড়ানো মোহন এই সব দেখছিল। তার পা মাটিতে আটকে গেছে, চোখ খোলা ছিল, কিন্তু মন মানতে প্রস্তুত নয়। সরিতা শব্দ তার মুখ থেকে নিজে নিজে বেরিয়ে গেল। সরিতা তার দিকে এক মুহূর্ত তাকাল। সেই চোখে না রাগ ছিল না করুণা, শুধু একটা স্পষ্ট দূরত্ব ছিল, ঠান্ডা, স্থির এবং অপরিবর্তনীয়। মোহন এগিয়ে এলো, তার হাত কাঁপছিল। বছরের অনুতাপ একসাথে তার মুখে উঠে এলো। সরিতা, আমি কিন্তু। সরিতা হাত তুলে তাকে থামিয়ে দিল। এটা আইএএস অফিসার সরিতা বলছে। সে পুরোপুরি আনুষ্ঠানিক এবং সধা স্বরে বলল, আমি এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, বরং নিজের কর্তব্যের কারণে এসেছি। তার কণ্ঠে কোনো তিক্ততা ছিল না, শুধু স্পষ্টতা এবং ব্যবসায়িকতা ছিল। সে টিমের দিকে তাকালো। কাজ শুরু করুন। আদেশ পেয়ে লোক সক্রিয় হয়ে উঠল। নাপজোক শুরু হলো, কাগজজাত বের করা হলো, লেখাপড়া হতে লাগল। মোহন সেখানে দাঁড়িয়েছিল, তার চোখ নিচু ছিল। মা এগিয়ে এলো, তার পায়ে যেন শক্তি বাকি নেই। সে শুধু সরিতাকে দেখতে থাকল। তার কণ্ঠ কাঁপছিল। সরিতা তার দিকে এক মুহূর্ত তাকাল, তারপর চোখ সরিয়ে নিল। কাজ চলতে থাকল। গলিতে হট্টগোল ছিল, আওয়াজ ছিল, পায়ের আহট ছিল, কিন্তু ঝুপড়ির সামনে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। মোহন মাথা তুলে সরিতাকে দেখল। সে সেই ছিল, কিন্তু এখন খুব দূরে ছিল। সেই দিনের পর গ্রামের গলিগুলো আগের মতো রইল না, যেখানে কখনো শুধু ধুলো, ঝগড়া, দারিদ্র্য এবং অন্ধবিশ্বাসের রাজত্ব ছিল। সেখানে এখন প্রত্যেক সকালে কিছু নতুন তৈরি হতে লাগল। সরকারি কর্মচারী নিয়মিত আসত, নাপঝোক করত, যোজনার কাগজ প্রস্তুত করত, এবং লোক প্রথমবার অনুভব করতে লাগল যে তাদের জীবনও কোনো সরকারি নকশা এবং উন্নয়ন যোজনার অংশ হতে পারে। এই পরিবর্তন রাতারাতি আসেনি, কিন্তু এখন দিক স্পষ্ট ছিল।
এবং প্রকৃতি স্পষ্ট দেখা যাচ্ছিল। সরিতা প্রত্যেক সকালে সেই গলিতে আসত, না কোনো দেখাবো, না শোর, না বিশেষ ব্যবহার। কখনো কোনো বাড়িতে বসে শিশুদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করত, কখনো কোনো বৃদ্ধের থেকে ওষুধ এবং চিকিৎসার অবস্থা জানত, তাহলে কখনো মেয়েদের থেকে তাদের সমস্যা এবং দরকার শুনত। লোক তাকে এখন শুধু অফিসার নয়, বরং একটা বিশ্বস্ত সহায় এবং ভরসার মতো দেখতে লাগল। সে সব কিছু দেখত, বুঝত, কিন্তু ব্যক্তিগত অনুভূতিকে কখনো নিজের কাজের মাঝে আসতে দিত না। মোহন দূর থেকেই সব দেখতে থাকত। সে কাজে যেত, ফিরত এবং তারপর গলিতে দাঁড়িয়ে সরিতাকে দেখত। প্রত্যেকবার তার ভিতরে কিছু ভাঙত, কিছু লুকয়। তাকে মনে পড়ত যে এই নারী কখনো তার বাড়ির শান্তি ছিল, তার শক্তি ছিল, তার সবচেয়ে বড় সহায় ছিল, এবং সে নিজেই তাকে সবচেয়ে কঠিন সময়ে দরজা থেকে বাইরে করে দিয়েছে। একদিন তাকে ডাক পড়ল, সরকারি অফিসে নয়, বরং গ্রামের স্কুলে বানানো অস্থায়ী কার্যালয়ে। মোহন ভিতরে গেল, তাহলে তার হাত কাঁপছিল এবং হৃদয় জোরে ধরকাচ্ছিল। সেখানে অনেক লোক বসেছিল, কিন্তু সরিতা সবচেয়ে আলাদা। টেবিলের পিছনে ফাইলগুলো মনোযোগ দিয়ে পড়ছিল। সে মোহনকে দেখল, শুধু দেখল, না হাসি, না কঠোরতা। তোমার এলাকায় একটা নতুন উন্নয়ন যোজনা শুরু হচ্ছে। সরিতা পুরোপুরি আনুষ্ঠানিক লহজায় বলল, স্থানীয় লোকের দরকার আছে। যদি তুমি কাজ করতে চাও, তাহলে নিয়ম অনুসারে তোমাকে দায়িত্ব দেয়া যেতে পারে। মোহনের চোখ ভরে এলো। সে কয়েক মুহূর্ত চুপ ছিল, তারপর মাথা নিচু করে বলল, আমি কাজ করব, পুরো সততা এবং পরিশ্রম দিয়ে, কোনো অভিযোগ ছাড়া। সরিতা শুধু মাথা নাড়ল, শুধু এটুকু। এটা কোনো উপকার নয়, এটা ব্যবস্থা ছিল, নিয়ম ছিল এবং ন্যায় ছিল। ওদিকে মা এইসব দেখে ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে পড়েছে। যে অন্ধবিশ্বাস এবং চিন্তার উপর সে জীবনভর ভরসা করেছে, সেই চিন্তাই এখন তাকে আয়না দেখাচ্ছে। যে নারীকে সে অশুভ বলেছে, সেই আজ পুরো এলাকার ভাগ্য বদলাচ্ছে। এবং তার নিজের ছেলে, যে কখনো তার প্রত্যেক কথা মানত, আজ মাথা নিচু করে সেই নারীর সামনে দাঁড়িয়ে আছে। একটা সন্ধ্যায় মা নিজে চলে সরিতার সামনে এলো। তার হাত কাঁপছিল, চোখে অশ্রু ছিল, কিন্তু এবার রাগের নয়, সত্যি অনুতাপের ছিল। সে কিছু বলতে পারল না, শুধু ধীরে ধীরে ঝুঁকে গেল। লোকের শ্বাস থেমে গেল। সরিতা তুরন্ত এগিয়ে এসে তাকে সহায় দিল। এমন করবেন না। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। মা কাঁদতে কাঁদতে বলল, আমার চিন্তা ভুল ছিল। আমি অন্ধবিশ্বাসে সবকিছু হারিয়ে দিয়েছি, সম্পর্ক, স্বস্তিও। সরিতা তাকে বসালো। তার কণ্ঠে না জয়ের অহংকার ছিল, না প্রতিশোধের সুখ। অশুভ কোনো মানুষ হয় না, সে বলল। অশুভ সেই চিন্তা হয় যা অন্যকে পুড়িয়ে নিজেকে সঠিক মনে করে। মা চুপ হয়ে গেল। তার কাছে এখন বলার কিছু বাকি ছিল না। কয়েকদিন পর সরিতা মোহনকে আবার ডাকল। এই মিলন কোনো অফিসে নয়, বরং সেই গলিতে হল, যেখানে কখনো সরিতা একা দাঁড়িয়েছিল। এখন পরিবেশ পুরোপুরি বদলে গেছে, কিন্তু তাদের মাঝে দূরত্ব আজও স্পষ্ট দেখা যাচ্ছিল। মোহন খুব সাহস জুটিয়ে বলল, যদি সেই দিন আমি শক্ত হতাম। সরিতা তার কথা পুরো হতে দিল না। সে খুব শান্ত ছিল। তুমি আমাকে অশুভ বলেছিলে, সে কোনো অভিযোগ ছাড়া বলল, কিন্তু সেই শব্দগুলোই আমাকে দাঁড় করিয়েছে। আজ আমি এখানে কোনো পুরনো সম্পর্কের কারণে নই, আমি এখানে নিজের কর্তব্য এবং কাজের কারণে আছি। মোহনের চোখ থেকে অশ্রু বয়ে গেল। সে জানত যে কিছু জিনিস সময়ের সাথে ফিরে আসে না। তুমি একটা ভালো মানুষ হতে পারো, সরিতা আরও বলল, শুধু সেটা হও, এতেই সবার ভালো আছে এবং এটাই সত্যি পথ। এরপর সে ঘুরল এবং ধীরে ধীরে এগিয়ে গেল। কয়েকদিনে এলাকায় নতুন ভবনের ভিত্তি পড়তে লাগল। স্কুলের শক্ত দেওয়াল উঠল, ছোট হাসপাতাল বানানোর যোজনা প্রস্তুত হল। ঝুপড়ির কাছ থেকে যাওয়ার রাস্তা এখন কাদা এবং গর্ত থেকে মুক্ত হয়ে গেল। একটা সকালে সরকারি কাফিলা আবার সেই গলি থেকে বেরোল। এবার লোক চুপ নয়, কেউ হাত জড়ল, কেউ মাথা নিচু করল, কারো চোখ ভিজে গেল। মোহন গলির কিনারে দাঁড়িয়েছিল। সে প্রথমে পুরনো ঝুপড়ির দিকে তাকালো, তারপর নতুন স্কুল এবং রাস্তার দিকে। তার মুখে অনুতাপ তো ছিল, কিন্তু সেই অনুতাপের মাঝে একটা নতুন বোঝা, নতুন চিন্তা এবং নতুন বিশ্বাসও জন্ম নিয়েছে। জীবনে হার এবং জয় ভাগ্য বা ভাগ্য থেকে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় সেই চিন্তা থেকে, যা দিয়ে আমরা অন্যকে দেখি এবং নিজেকে পরখ করি। যদি তোমাকে এই কাহিনী ছুঁয়ে গেছে, তো যারা ভাবো কি আমাদের চারপাশে কোনো এমন মানুষ তো নেই যাকে আমরা না জেনে না বুঝে অশুভ বা দোষী ঠাউরাচ্ছি। এবং যদি তোমার মনে হয় যে এমন কাহিনীগুলো সমাজকে সঠিক আয়না দেখায়, তো এটাকে লাইক করো, তোমার চিন্তা কমেন্টে নিশ্চয়ই লেখো এবং চ্যানেল কাহিনী সেন্টারকে সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেক কাহিনী শুধু শোনার জন্য নয়, কিছু জীবন বদলানো এবং চিন্তা বদলানোর জন্যও হয়। মিলব পরের কাহিনীতে। জয় হিন্দ, জয় বাংলা।